বৃষ্টিতে ভিজতেছি আমরা ইশাক চাচাকে চাই, আমরা চাই ইশাক চাচার মেয়র পদে বসতে চাই আমরা। আর কতদিন থাকবেন এইভাবে? যতদিন পর্যন্ত ইশাক চাচাকে না বসাবে আমরা রাজপথে থাকবো। এই জনতার রায় মেয়র হয়েছে ইঞ্জিনিয়ার ইশাক, হাইকোর্টের রায় দিয়েছে ইশাক, এখনো কেন শপথ পড়ানো হচ্ছে না? এই আসিফ, এই আওয়ামী লীগের দূষণরা এখনো বসে আছে কেন? এই ষড়যন্ত্র করছে আসিফ। এই জন্য আমরা বলি আসিফের দুই গালে জুতা মারো তালে তালে। এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের ভূমিকা রাখছে। আমরা 17 বছর আন্দোলন করে আসছি, আসিফ লড়তে সেই কয়েকদিন হয়েছে। আসিফের কি ভূমিকা ছিল? ওরা তো ডিবিতে গিয়ে বসেছে, আন্দোলন থামাই দিছে। কি ভূমিকা ছিল আসিফের? কিন্তু আন্দোলন থামাই দিছে ওরা, ওর কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতা আর বিএনপির ভূমিকা ছিল এখানে। আর মেয়র ফিরাই না দেয় ততদিন আমরা রাজপথে থাকবো, দরকার পড়লে দিন থাকবো। ইশাক ভাইয়ের জন্য ভালোবাসা আমাদের অফুরন্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ইশাক ভাইকে মেয়র পদে যতক্ষণ পর্যন্ত না বসাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এবং আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান নিব। একদিনের পর একদিন যতদিন যায় ততদিনই। বেসরকারি স্কুল কলেজের 5.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এখনও এপ্রিল মাসের বেতন পাননি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় 4.5 লাখ শিক্ষক কর্মচারী এপ্রিলের বেতন ভাতার সরকারি অংশ অর্থাৎ এমপিওর টাকা এখনো পাননি। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হয়েছে। এই বিলম্বের কারণ হিসেবে বলা হচ্ছে, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা EMIS এর একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি সফটওয়্যারের মাধ্যমে বেতনের প্রস্তাব প্রস্তুত করেন। তার অসুস্থতার কারণে এই প্রক্রিয়ায় দেরি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন, বেতন ছাড়ের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে টাকা জমা হবে। তিনি আরও বলেন, EMIS এ শিক্ষকদের তথ্যে গরমিল থাকায় এমন সমস্যা হয়েছে। অনেকে তথ্য সংশোধন করলেও প্রায় 4,500 শিক্ষক কর্মচারী এখনও তথ্য সংশোধন করেননি। এই সংকট সমাধানে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাপরিচালক জানান, বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়া অন্যান্য কর্মকর্তাদের এই সফটওয়্যারে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন সমস্যা না হয়। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় আজ তার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আইনজীবীর জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় এবং তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সোমবারের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছিলেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং জামিন বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 22 মে তারিখ ধার্য করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় হওয়া হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। চট্টগ্রাম বন্ধ বিদেশি দিবেন, ওই করিডোর দিবেন, আর কি দিচ্ছেন? আমার মনে হয় জনগণ এটা গ্রহণ করছে না, তারা বোঝা উচিত। প্রথম হলো, এটা হলো একটা আপদকালীন সরকার। আগে সরকার পলায় গেছে, সমগ্র দেশবাসী যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ। বর্তমান সরকার একটা অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট আগের সরকার চলে যাওয়ার পরে পরবর্তীতে এই সরকার আসছে। সব দেশবাসী চেয়েছিল সম্মানিত একজন ব্যক্তি তাকে এ দায়িত্ব দেবে। প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের গর্ব, নোবেল পুরস্কার বিজয়ী, তাকে দায়িত্ব দিয়েছে এবং এ ব্যাপারে সবাই একটা কোনো বিরোধিতা নেই। ছাত্রলীগের দাবি ছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী বৈষম্য। জনগণের দাবি ছিল নির্বাচিত প্রতিনিধি দেশ চালাবে। তারপর ওনার সংস্কারের এজেন্ডা নিয়ে আসছে। লাস্ট 15 ইয়ার গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা গুম হচ্ছে। ইনারা কেউ কোনো ভূমিকা রাখেন নাই। এমনকি আগে সংস্কার পরে সংস্কার কমিশন করলো, এখানে এরাও কিন্তু কোনো ভূমিকা রাখেন না। এমনকি জুলাই আগস্টের হত্যা হলো মানুষের অধিকার আদায়ের জন্য, ছাত্র জনতার। সেখানে কিন্তু এদের কোনো স্টেটমেন্ট নাই, এদের কোনো বক্তব্য নাই, প্রতিবাদ নাই, অল্প কয়েকজন ছাড়া। এটা কিন্তু সরকারে বসে গেল এবং আমরা মনে করি তাড়াতাড়ি 2-3 মাসের সংস্কার শেষ করে তার নির্বাচন যাবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আবার ফিরে আনবে। তারা বিভিন্নভাবে কৌশল করছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে সংস্কার, এবং সংস্কার কথা বলে নির্বাচন পিছাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকারের ব্যবস্থা করছেন না, জনমনে অসন্তোষ চলে আসছে। এবং এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো তারা নিয়ন্ত্রণ আনতে পারে না, অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ আনতে পারে না। শিল্প কারখানায় কিন্তু বিদেশীয় লোক ইনভেস্ট করছে না, বিদেশি লোক আসছে না। এর মধ্যে কি ক্ষমতা দিচ্ছে, কি যেন মানবিক করিডোর কি ক্ষমতা দিচ্ছে? দে আর নট হোল্ডিং দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থা দিয়ে দিবে, উনি ক্ষমতা দিচ্ছে কি ওনাদেরকে? দেশবাসীর প্রশ্ন, কি কারণে দিতে চায়, আর কি দিতে চায় সংস্কারের অংশ হিসাবে? এটা কি সংস্কার? আমার জাতির নিরাপত্তার প্রশ্ন আছে এর মধ্যে। 13 লক্ষ রোহিঙ্গাকে আমরা পারছি না, দীর্ঘদিন থেকে আমাদের চেপে আছে, আমরা কিন্তু সরাইতে পারছি না। এবং এ থেকে কিন্তু আরো আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র চলে আসতেছে। চট্টগ্রাম বন্ধ বিদেশি দিবেন, ওই করিডোর দিবেন, আর কি দিতে চান? আমার মনে হয় জনগণ এটা গ্রহণ করছে না, তারা বোঝা উচিত।
আমরা বাংলাদেশে যারা ছিলাম তারা সাফার করছে, প্রতিবাদ সাফার করছে, সবাই সাফার করছে। বেগম খালেদা সাফার করছে। বিরোধী দল কেন বিরোধী দল নেতা হলো, কেন জনপ্রিয় হলো? তার পরিবার তছনছ করে দিয়েছে। বড় ছেলে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য বিদেশে, এখনো পূর্বের চিকিৎসা হয়নি, তার শেষ হয়নি, যেহেতু তাকে টর্চার করা হয়েছিল সে 111 সরকার। পুরা পরিবার তছনছ, বাড়ি হারাইলো, ইলিগালি মিথ্যা হামলায় জেলে ঢুকলো, চিকিৎসা করতে পারলো না, সেগুলো কোনো ব্যবস্থা হয়নি। 60-70 লক্ষ মানুষ এখন মামলা আসামি রয়ে গেল, মিথ্যা মামলার, গায়ে মামলার, সেগুলো কোনো ব্যবস্থা করা নেই। অল্প কিছু মামলা প্রত্যাহার হয়েছে, আর সব রয়ে গেছে। ইলেকশন নির্বাচনের বারে কোনো অগ্রগতি নেই, বরঞ্চ কিছু কিছু ব্যক্তি নির্বাচনের বিরুদ্ধে করছে। তারা চাচ্ছে যে বিনা ভোটে যেন এখন যে সুযোগ সুবিধা পাচ্ছে তারা যেন কন্টিনিউ করতে পারে। নো, দিস ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইউ হ্যাভ টু হোল্ড দ্য ইলেকশন। নির্বাচিত প্রতিনিধি ঠিক করবে বাংলাদেশের জন্য করিডোর দেওয়াটা কতটুকু নিরাপদ হতে পারে। নির্বাচনের প্রতিনিধি ঠিক করবে চট্টগ্রাম বন্দর কি বিদেশি দেওয়া কি নিরাপদ, যেটা অর্থনীতির জন্য ভালো, নিরাপত্তার জন্য ভালো নাকি ভালো না। আমি মনে করি এইসব বাড়তি চিন্তার থেকে সরকার বিরোধী থাকা উচিত। আপনার কাজ হলো যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবেন, নতুবা ষড়যন্ত্র ফেস করতে হবে। প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে, দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ফেস করতে হচ্ছে, এবং যদি বেশি দেরি করে আমাদের সব প্রতিষ্ঠানগুলো বিতর্কিত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন করতে পারবে কিনা এই সরকার, আমি সন্দিহান। ইতালি থেকে ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষায় থাকা পরিবারগুলোর জন্য একটি দারুণ খবর। ঢাকার ইতালি দূতাবাস সোমবার জানিয়েছে যে তাদের ভিসা অফিস ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনগুলো নিয়মিতভাবে প্রক্রিয়া করছে। বিশেষ করে চলতি বছরের অর্থাৎ 2025 সালের পারিবারিক ফাইলগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। দূতাবাস আরও জানিয়েছে, কিছু আবেদনকারীর জিজ্ঞাসা ও উদ্বেগের প্রেক্ষিতে তারা এই ঘোষণাটি করেছে। তারা স্পষ্ট করে জানিয়েছেন যে পরিবার পুনর্মিলনের ভিসা প্রক্রিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বর্তমান ইতালীয় আইনের আলোকেই সম্পন্ন হচ্ছে। শুধু তাই নয়, দূতাবাস 2024 সালে যে সকল আবেদন এখনও প্রক্রিয়া করা বাকি রয়েছে সেগুলো একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে জরুরি বিষয়গুলোকে, যেমন শিশু বা মানবিক কারণে অপেক্ষায় থাকা পরিবারগুলোর আবেদন। এছাড়াও কিছু আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তালিকায় রয়েছে। ইটালি দূতাবাস এই সময় আবেদনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট জানার পরামর্শ দিয়েছেন। মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতা তা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করে একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ পেয়ে নিই। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা সেটা দিতে পারবেন, কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি। স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন। এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে। একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নেই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো। যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে
এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। এই 90 দিনের মধ্যে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে, তাদের হাতে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই এবং টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিএসও অপারেটর হিসাবে আরো 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে। সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন, স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তা আমি উত্তরে বলবো, হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। ধন্যবাদ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে 2026 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। এই মেগা প্রকল্পটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, এমনকি পূর্বাচল ও নারায়ণগঞ্জের কিছু অংশকে সংযুক্ত করবে। 31.24 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 19.87 কিলোমিটার হবে মাটির নিচে এবং বাকিটা উড়াল পথে। 19টি স্টেশন সহ এটি প্রতিদিন 8 লাখ যাত্রীর যাতায়াত সহজ করবে। এতে ঢাকার যানজট ও দূষণ কমবে বলে আশা করা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। 2019 সালে প্রকল্পটি অনুমোদন পেলেও করোনা মহামারী ও নকশা তৈরিতে বিলম্বের কারণে কাজ শুরু হতে দেরি হয়েছে। এমআরটি লাইন 1, পাতাল ও উড়ালের কাজ 2023 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 52,561 কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এখনও পর্যন্ত 12টি প্যাকেজের মধ্যে মাত্র একটির জন্য ঠিকাদার নিয়োগ করতে পেরেছে সংস্থাটি। অন্যান্য প্যাকেজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও চলমান। ডিএমটিসিএল কর্তৃপক্ষ প্রত্যাশা করছে আগামী জুলাইয়ের মধ্যে এসব প্যাকেজের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে। সেই হিসাবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত হাতে সময় আছে 1.5 বছর। প্রকল্প পরিচালক আবুল কাশেম ভুইয়া আশাবাদী হলেও অনেক প্রকৌশলী মনে করছেন 1.5 বছরে কাজ শেষ করা অসম্ভব। তাদের মতে এটি সম্পন্ন হতে আরও 3 থেকে 4 বছর লাগতে পারে, যা ব্যয় বাড়িয়ে তুলবে। 52,000 কোটি টাকার এই প্রকল্প বাংলাদেশের পরিবহন খাতে একটি মাইল ফলক হতে পারে। বাংলাদেশ 205 রানের বিশাল স্কোর গড়েও আমিরাতের কাছে হেরে গেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনাররা শারজাহ স্টেডিয়ামে আগুন জ্বালিয়ে দেয়। অধিনায়ক লিটন দাস 32 বলে 40 রানের দারুণ ইনিংস খেলেন, 3টি 4 ও 1টি ছক্কায়। তানজিদ তামিম 33 বলে 59 রানে বিধ্বংসী ব্যাটিং করেন, 8টি 4 ও 3টি ছক্কা হাঁকিয়ে। মাত্র 9.1 ওভারে তাদের 90 রানের জুটি বাংলাদেশের টি-20 ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ 205 রানের ভিত করে দেয়। নাজমুল শান্ত 19 বলে 27 রানে 2টি 4 ও 1টি ছক্কা, আর তাওহিদ হৃদয় 24 বলে 45 রানে 3টি ছক্কা ও 2টি 4 দিয়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। কিন্তু এই বিশাল স্কোরও যথেষ্ট হলো না। জবাবে আমিরাতের ওপেনাররা রীতিমতো তাণ্ডব চালায়। মোহাম্মদ ওয়াসেম 42 বলে 82 রানের বিস্ফোরক ইনিংস খেলেন, 9টি 4 ও 5টি ছক্কায় মাঠ মাতান। তাদের ওপেনিং জুটি 10 ওভারে 107 রান তুলে ম্যাচে আধিপত্য বিস্তার করে।
মোহাম্মদ জোহাইব 34 বলে 38, আসিফ খান 12 বলে 19 আর আলিশান সারাফু 9 বলে 13 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষে হায়দার আলী 6 বলে 15 রানে ম্যাচ শেষ করে দেন। বাংলাদেশ মিডল ওভারে ফিরে আসার চেষ্টা করে। নাহিদ রানা 18তম ওভারে 6 রান দিয়ে উইকেট নেন। শরীফুল 19তম ওভারে উইকেট তুললেও 17 রান খরচ করেন, যার মধ্যে ওভারথ্রোতে 5 রান উপহার দেন। শেষ ওভারে তানজিম সাকিবের কাছে ছিল 12 রান আটকানোর দায়িত্ব, কিন্তু প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ছক্কা আর পঞ্চম বলে নো বল দিয়ে ম্যাচ হাতছাড়া করেন। আমিরাত 1 বল বাকি থাকতে 2 উইকেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। বাংলাদেশের পেসাররা ছিলেন খরুচে। তানজিম 4 ওভারে 43 রান, নাহিদ 4 ওভারে 50 রান দেন। শরীফুল 4 ওভারে 34 রানের 2 উইকেট নেন। স্পিনাররা তুলনামূলক ভালো করেন। রিশাদ 28 রানে 2 উইকেট, তানভীর 37 রান দেন। এই হারে 3 ম্যাচের টি-20 সিরিজ 1-1 সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী 21 মে অনুষ্ঠিত হবে। গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে, তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে, আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের, রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 Mbps এবং 10 Mbps কে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসাবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। আমরা শুরুতে একটা ইনিশিয়াল প্রাইস দিয়ে শুরু করেছি, তারা শুরু করেছে 6000 এবং 4200। আপনি জানেন যে তারপরে আমরা আর রেগুলেট করব না, এটা আমরা মার্কেটের উপরে ছেড়ে দিব। তবে বিটিআরসি কে কর এবং ভ্যাট আহরণ করার জন্য একটা বুক ভ্যালু মেনটেন করতে হয়। অর্থাৎ মার্কেট প্রাইস যাই হোক না কেন, বিটিআরসি কোন প্রাইসে কর এবং ভ্যাট আহরণ করবে সেটার জন্য একটা বুক প্রাইস থাকে। সেই বুক প্রাইসটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু মার্কেট প্রাইসটা নিয়ে আমরা কাজ করব না। আমরা অ্যাকচুয়াল দামটা বাজারের উপর ছেড়ে দেব। আমরা রিজিওনাল যে প্লেয়ার গুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টার্লিং বাংলাদেশে আসলে স্টার্লিং কে সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে। ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএস সাথে এটা তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএস এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএস এর যে আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড আছে, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল কিছু মিলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি ইন্টারনেট হয়। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে আমি আগেই বলেছি এখানে আমাদের রিজিওনাল স্টাডি না, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ায় অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছি, আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিত করে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ আদেশ দিয়েছে যে এই 61 আইনজীবীর হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে। পাশাপাশি জামিনের বিষয়ে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী MK রহমান ও মোতাহার হোসেন সাজু, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। এই মামলার পটভূমি হল গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে 115 জন উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষে 83 জন আত্মসমর্পণ করেন। তখন আদালত 18 জন নারী আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগরের জামিন মঞ্জুর করলেও 61 জনকে কারাগারে পাঠানো হয়। গত 22 এপ্রিল হাইকোর্টে 61 জনকে জামিন দিলেও 29 এপ্রিল তা স্থগিত করা হয় এবং মামলাটি আপিল বিভাগে পাঠানো হয়। আজ আপিল বিভাগ জামিন স্থগিত রেখে হাইকোর্টকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে এই মামলা রাজনৈতিকভাবেও স্পর্শকাতর, কারণ এটি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবীরা জড়িত। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আইনজীবী সম্প্রদায়ের মধ্যে বিভক্তি প্রকাশ্যে এসেছিল, যা এই মামলাকে আরও জটিল করেছে। 12 তারিখে আমাকে একটা কল দেয়, বলে যে আমি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আমি আপনার নামে একটা দরখাস্ত পেয়েছি, এই দরখাস্তের ভিত্তিতে 2,10,000 টাকা মসজিদ অনুদান আসছে, কিন্তু আপনার দরখাস্তের মধ্যে কোনো অ্যাকাউন্ট নাম্বার না থাকার কারণে টাকাটা ট্রান্সফার করতে পারছি না। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলে আমি যেই লোকে ফোন দিছে তাকে আমি দিয়ে দেওয়ার পরে আমি বলি যে ভাই আমি ওই মসজিদে নাই, আমি মসজিদ থেকে চলে আসছি, আমি পাশে একটা মাদ্রাসা নিয়ে আছি, তাই এই নাম্বার দিলাম, এই নাম্বারে আপনি যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে আপনি করেন। এই নাম্বারটি দেওয়ার 40-50 মিনিট পরেই কামাল মিয়া এসে বলে যে হুজুর আপনি কাকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, আমার তো 8 লক্ষ টাকা নিয়ে গেছে গা। আমি কই অ্যাকাউন্ট নাম্বার দিলে যদি টাকা নিয়ে যেতে পারে তাহলে তো এই অ্যাকাউন্ট নাম্বার ফেসবুক ইন্টারনেটে কেউ ছাড়তো না, তাহলে এটা তো গোপনে রাখতো, তাই টাকা নিচ্ছে কীভাবে? পরে সে আমাকে হামলা করার জন্য চেষ্টা করে, বেঁধে রাখার জন্য চেষ্টা করে, তারপরে তার ছোটো ভাই বলে যে তারা বের করে তাকে মার দে, তাহলে সব কিছু বেরিয়ে যাবে। তারপরে আবার তারা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করে, তারপর ওসি সাহেব আমাদেরকে ডাকার পরে সব কিছু শোনার পরে ওসি সাহেব বলে যে এখানে হুজুরেরও দোষ না আর সেলিম মিয়ারও দোষ না, অ্যাকাউন্ট নাম্বার দিলে কখনো টাকা নিতে পারে না, আপনি ওটিপি করে দিচ্ছেন বিদায় আপনার টাকা চলে গেছে, আমরা এখন খোঁজখবর নিতেছি, যাচাই বাছাই করতেছি টাকাটা কীভাবে গেছে, তারপর আমরা একটা ব্যবস্থা নিব। কামাল মিয়া বলে যে না, আমি এখন মামলা করুন। ওসি সাহেব বললেন যে আপনি মামলা করবেন, যে মামলা করার তো একটা জায়গা লাগবে, তারা যে এটার সাথে কোনো যুক্ত ছিল এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই, আমরা এখন পর্যন্ত এরকম কোনো যুক্ত হওয়ার প্রমাণ পাই নাই, যার কারণে এটা মামলা হবে না। সে বললো যে না, আমি মামলা করুন। তারপরে আমি রাত্রেবেলা এসে ঘুমানোর পরে তারা 3 জন মুখোশধারী লোক এসে আমাকে বলে যে তুই আমাদের ভাই বোনেদেরকে থানায় নিয়ে অপমান করেছিস, আর এখন আবার 8 লাখ টাকা নিয়েছিস, এখন যদি তুই এই 8 লক্ষ টাকা না দাস তাহলে এলাকায় থাকতে পারবি না, মাদ্রাসা ছেড়ে চলে যাবি, আর যদি এলাকায় থাকোস তাহলে তোকে আমরা হত্যা করে ফেলুম। বিভিন্নভাবে তারা আমার হুমকি দেয় এবং দেশীয় অস্ত্র দেখায়। এখন আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি যতটুকু বুঝতে পারছি, তারা যখন আমাকে কোনো হেনস্থা করতে পারে নাই, তখন আমাকে এভাবে একটি চক্রান্ত করে হেনস্থা করার চেষ্টা করছে, এবং ইমাম রইসুদ্দিন ভাইকে যেভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা, সেই কায়দায় আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। এখন আমি সরকারের কাছে একটি দাবি পেশ করছি, সেটি হলো যারা এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত, যারা এই সমস্ত কাজে যুক্ত ছিল, আমার উপর যারা হামলা করেছে এবং আমাকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করেছে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর আমার আগামী 25 তারিখ অনার্স 3rd ইয়ার পরীক্ষা, এবং আমার মাদ্রাসা আমি নিজেই পরিচালনা করি, কিন্তু এই সমস্যার কারণে আমি মাদ্রাসা পরিচালনা করতে পারি না। এই জন্য সরকারের কাছে আমি দাবি করছি যাতে করে আমি পরীক্ষাটা আমি সুন্দরভাবে দিতে পারি এবং মাদ্রাসা নিরাপত্তার সাথে পরিচালনা করতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বরে মসজিদ কমিটি বা এলাকাবাসী যাতে করে ইমাম বিদায় করতে না পারে, এই মসজিদ কমিটির ইমাম বিদায়ের ক্ষমতাকে বাতিল করতে হবে। কারণ হলো আজকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এই দেশের মধ্যে সবচাইতে অসম্মানিত চাকরি হচ্ছে ইমামতি। দেখা যায় একটা সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারীর কথায় একটা ইমামকে সাথে সাথে চলে যেতে হয়। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমার নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা তোমার জন্য জীবন দিতে রাজি আছি। বেঁধে রাখবো।
গলায় গামছা বেঁধে টেনে এনে সিটি কর্পোরেশনের সামনে বেঁধে রাখবো। দুঃসাহস করবেন না। বাংলাদেশে কোন স্বৈরাচার আমাদের সামনে টিকতে পারে নাই, আর পারবেও না। আমরা একসাথে বলবো, কোর্টের আদেশ অমান্য করলে কি করব? কি করব? কি করব? কি করব? বেঁধে রাখবো, একদম বেঁধে রাখবো। আমরা বলবো গামছা দিয়ে, আপনারা বলবেন বেঁধে রাখবো। আমি বলবো দড়ি দিয়ে, আপনারা বলবেন বেঁধে রাখবো। কোর্টের আদেশ অমান্য করলে গামছা দিয়ে, গামছা দিয়ে, গামছা দিয়ে, দড়ি দিয়ে, গরুর মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, গামছা দিয়ে, গরুর মতো, ভেড়ার মতো, গামছা দিয়ে, দড়ি দিয়ে, কোর্ট নিয়ে তালবাহানা, 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 হাতে তালি, কোর্ট নিয়ে তালবাহানা, কোর্ট নিয়ে তালবাহানা, কোর্ট নিয়ে তালবাহানা, শপথ 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 নিয়ে তালবাহানা। নগর পিতা ইশরাক ভাই, নগর পিতা ইশরাক ভাই, নগর পিতা ইশরাক ভাই, নগর পিতা ইশরাক ভাই, রাজপথ ছাড়িয়ে নাই, রাজপথ ছাড়িয়ে নাই, রাজপথ ছাড়িয়ে নাই, রাজপথ ছাড়িয়ে নাই। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। এ নামে রক্ত, গাফফারের রক্ত, বাবলুর রক্ত, কুকিদের রক্ত, রঞ্জুর রক্ত, লাকির রক্ত, লাকির রক্ত, নাদিমের রক্ত, রাফিদের রক্ত, মাসুমের রক্ত, শাহজাহানের রক্ত, দিয়েছি তো রক্ত, খোকা ভাইয়ের রক্ত, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হলে, 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 জিততে হলে। এনাম ভাইয়ের সংগ্রাম